প্রিয় শিক্ষার্থীরা, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ইলেকট্রন বিন্যাসের আর যে নীতিগুলো আছে সেগুলো আমরা পড়বো। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি আহ্বায়ক নীতি পর্যন্ত পড়েছিলাম। তো এই সেশনে আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব পলির বর্জন নীতি এবং হচ্ছে কি হুন্ডের নীতি সম্পর্কে। তো আসলে পলির প্রথমে শুরু করবো পলির বর্জন নীতি। বিজ্ঞানী পলি হচ্ছে কি 1925 খ্রিস্টাব্দে ইলেকট্রন বিন্যাসের নিয়ম হিসাবে একটা নীতি প্রণয়ন করেন, যেটা হচ্ছে কি তার নাম অনুসারে পলির বর্জন নীতি নামে পরিচিত। তো নীতিটা হচ্ছে, যদি আমরা পড়ি আর কি, নীতিটা হচ্ছে পরমাণুতে যে কোনো অরবিটালে, মানে একটু খেয়াল করে পড়বে, দেখবে সবাই এবং শুনবে। পরমাণুতে যে কোনো অরবিটালে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনই একই হতে পারে না। তাহলে প্রথম বলছি কি, অনেক বইয়ে এরকম লেখা আছে পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য না, মূলত যে কোনো অরবিটালের দুইটা ইলেকট্রন, যে কোনো অরবিটালে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনই সমান হতে পারবে না। তাহলে এখন এই হিসাবে আমরা একটু চিন্তা করি। আবার পরমাণুতে যে কোনো অরবিটালে, যে কোনো একটা অরবিটালে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনই এক হইতে পারবে না। অর্থাৎ কি, চারটা কোয়ান্টাম সংখ্যা আছে। আমরা জানি যে কোনো ইলেকট্রনের কি কি কোয়ান্টাম সংখ্যা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান দুইটারই কখনই এক হইতে পারে, অন্তত একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হইতে হবে। যেমন যদি আমরা এস অরবিটালে কয়টি ইলেকট্রন, যে কোনো শক্তি স্তরে এস অরবিটাল, ওয়ান এস চিন্তা করি, ওয়ান এস অরবিটাল, ওয়ান এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। তাহলে এই এস অরবিটালের জন্য আমরা যদি কল্পনা করি, তাহলে এস অরবিটালে দুইটা ইলেকট্রন আছে। প্রথম ইলেকট্রনের জন্য, দুইটা ইলেকট্রনের জন্য আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলো হিসাব করি। প্রথম ইলেকট্রনের জন্য আমরা যদি লিখি কোয়ান্টাম সংখ্যা কি কি আছে এখানে, 1s1 মানে কি প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়ালস টু কত? 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়ালস টু কত? যেহেতু s অরবিটাল, l এর মান কত? 0। এরপরে কি হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m ইকুয়ালস টু, l এর মান যদি 0 হয় m এর মান হবে কত? 0। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s ইকুয়ালস টু কত? প্লাস হাফ। অর্থাৎ কি ঘূর্ণনের দিক ডান দিকে। এখন যদি আমরা দ্বিতীয় ইলেকট্রনটার জন্য, একটা ইলেকট্রন লিখলাম, আরো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটার জন্য যদি লিখি দ্বিতীয় ইলেকট্রনটির জন্য কোয়ান্টাম সংখ্যার সেট আমরা আবার লিখবো। কি লিখবো? n ইকুয়ালস টু, ওর জন্য কি প্রথম শক্তি স্তর n এর মান হচ্ছে কি 1, s অরবিটালের জন্য l ইকুয়ালস টু কত? 0, এবং কি m l ইকুয়ালস টু 0 হলে m ইকুয়ালস টু অবশ্যই কত? 0 হবে। এবং কি s এর মানটা কি অবশ্যই কি আমরা জানি কি একই অরবিটালে দুইটা ইলেকট্রনের স্পিন কখনোই কি এক হইতে পারে না। স্পিন অবশ্যই কি পরস্পর কি বিপরীত হবে। তাহলে স্পিন যদি এইটার হয় প্লাস হাফ, তাহলে এইটার হবে কি অবশ্যই মাইনাস হাফ। তাহলে এখন যদি আমি পলির বর্জন নীতির সাথে উনি যা বলেছেন, মানে নীতিটা যেটা ছিল সেটার সাথে যদি একটু মেলানোর চেষ্টা করি, উনি বলছে কি চারটা কোয়ান্টাম সংখ্যা মানে কখনই এক হইতে পারবে না। তাহলে কি এইটা n ইকুয়ালস টু 1, দ্বিতীয় ইলেকট্রনের কি n ইকুয়ালস টু 1, l ইকুয়ালস টু 0, একই আছে, m ইকুয়ালস টু কত? 0। তাহলে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান এক হয়ে গেল। তাহলে উনি যা বলছে চারটা কখনই এক হইতে পারবে না, তো অলরেডি কিন্তু সবগুলো এক হয়ে যাচ্ছে। কিন্তু শেষটা আমরা একটু খেয়াল করি, s ইকুয়ালস টু প্লাস হাফ আর s ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে তিনটা সমান হইলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এই দুইটা ভিন্ন আছে। তাহলে বুঝলাম কি যে কোনো অরবিটালে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি এক হবে না। এটা কি পরস্পর বিপরীত। তাহলে এই দ্বারা কি সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনো অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে কোন শর্তে? শর্ত যদি হয় ইলেকট্রন দুইটার ঘূর্ণন পরস্পর বিপরীত হয়। তাহলে কি একই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে কোন শর্তে? যদি ইলেকট্রন দুইটার ঘূর্ণনের দিক পরস্পর বিপরীত হয়। তাহলে আমরা পলির বর্জন নীতি অনুসারে
আমরা বলতে পারি এইটাই যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, অবশ্যই একটা ভিন্ন হবে। এবং কি আরো কি সিদ্ধান্ত নিতে পারি যে একই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, শর্ত হবে কি অবশ্যই দুইটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক কখনোই সমান হবে না। তাহলে এখন হচ্ছে কি আমরা যদি পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটাল আমরা যদি 2p, পি অরবিটাল কয়টা থাকে 2px 2py এবং কি 2pz। তাহলে প্রতি অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে, পলির বর্জন নীতি অনুসারে দুইটা দুইটা দুইটা, তাহলে কি 2 4 6 সব মিলে কত 2p6। আবার কি ডি অরবিটাল 5টা, প্রত্যেকটা ডি অরবিটাল যদি 5টা হয়, প্রতি অরবিটাল দুইটা করে, সেই যদি সব মিলে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে 10টা। সেটা এস অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে দুইটা ইলেকট্রন 6টি ইলেকট্রন থাকতে পারে এবং কি ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে। এই ধরনের প্রশ্ন আসে যে পলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো যে পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারে, বা এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, বা ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, বা ইভেন এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তো আমরা পলির বর্জন নীতিটা লিখবো, তারপর হচ্ছে কি প্রতি অরবিটালে যে 2টা ইলেকট্রন থাকতে পারবে কিভাবে, যদি তাদের স্পিন পরস্পর বিপরীত হয়, সেই ক্ষেত্রে আমরা কি প্রত্যেকটার উত্তর লিখতে পারবো। তো আশা করি তোমরা পলির বর্জন নীতিটা বুঝতে পেরেছো। এইবারে আমি আলোচনা করবো হচ্ছে কি হুন্ডের নীতি নিয়ে। তো এটা হচ্ছে কি আমরা এখন আলোচনা করবো হুন্ডের নীতি নিয়ে। হুন্ডের নীতি হচ্ছে কি বিজ্ঞানী হুন্ডে, এটাও কি বিজ্ঞানী হুন্ডে এটা আবিষ্কার মানে এই নীতিটা প্রণয়ন করছে ইলেকট্রন বিন্যাসের জন্য। এই নীতিটা হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম ভাবে অবস্থান করতে পারে। সমশক্তি সম্পন্ন কথাটা আমরা লিখি, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। তাহলে কি আমরা একটু সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল, অবশ্যই প্রথম শর্ত হচ্ছে কি ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালে এই নীতি প্রযোজ্য নয়। মানে কি একই শক্তি সম্পন্ন অরবিটাল, যেমন কি পি অরবিটালে পি অরবিটাল কয়টা 3টা, তাহলে কি 3টাই কি সমশক্তি সম্পন্ন। আবার ডি অরবিটাল কয়টা আছে 5টা, তাহলে 5টা ডি অরবিটালই সমশক্তি সম্পন্ন। তাহলে একই অরবিটালের ক্ষেত্রে এই কথাগুলো চলবে। সমশক্তি সম্পন্ন অরবিটালের ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা এমন ভাবে হবে বা এমন ভাবে তারা থাকবে যাতে যেন তারা সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। মানে একই অরবিটাল, মানে কি ভিন্ন ভিন্ন যদি সমশক্তি সম্পন্ন অনেকগুলো অরবিটাল থাকে, তাহলে ইলেকট্রনগুলো এমন ভাবে থাকার চেষ্টা করবে তারা কি যেন অযুগ্ম, মানে কি একটা অরবিটালে 2টা ইলেকট্রন যেন না থাকে, মানে যদি সম্ভব হয় আর কি। তাহলে এটাই সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যাতে তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। যেমন হচ্ছে কি আমরা এটা জিনিসটা এরকমের যে আমরা যদি এক রুম থাকে অনেকগুলা, 4টার যদি রুম থাকে, আমরা যদি মানুষ থাকি 3জন, তাহলে কি আমরা অবশ্যই কি এক রুমে গিয়ে গাদাগাদি করবো না? অবশ্যই কি আমরা, যেহেতু রুম আছে, স্পেস আছে, হচ্ছে 4টা আলাদা আলাদা রুম আছে, তাহলে কি আমি অবশ্যই কি আলাদা, যখন আমরা থাকবো অবশ্যই কি 4টা আলাদা আলাদা রুমেই থাকবো। এখন কি একজন মানে কি আমরা 4জন মানুষ যদি হই, তাহলে কি 4টা রুমে, একটা রুমের মধ্যে যদি আমরা না থাকি কি করবো 4টা আলাদা আলাদা রুমে থাকবো, তাহলে কি সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম আর কি একা একা থাকার চেষ্টা করতেছি। তো ইলেকট্রন সমূহের ক্ষেত্রেও একই যদি অরবিটালের সংখ্যা হয়, রুম যদি আলাদা আলাদা থাকে, ইলেকট্রন সংখ্যা যদি কম থাকে, তাহলে কি অবশ্যই কি তারা
আলাদা আলাদা থাকার চেষ্টা করবে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কি সালফার ইলেকট্রন বিন্যাস করি, আর ফসফরাস যদি ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p3। এখন কথা হচ্ছে কি যে এখানে সম্ভব, এখানে কি s অরবিটালে দুইটাই আছে, এখানে তো অযুগ্ম হওয়ার সুযোগ নেই। এর 2s এ কি দুইটা ইলেকট্রন আছে, দুইটা থাকতে হবে। এখানে কি রুমে আছে একটা, দুইজনেরই থাকতে হবে, এখানে কোনো সুযোগ নেই। 2p6 p অরবিটাল কয়টা আছে? 6টা। p অরবিটাল থাকতেও পারে 6টা, অর্থাৎ কি p অরবিটাল 3টা, প্রত্যেকের রুমে দুইটা করে। তাহলে এখানে মানে কি জায়গা নাই, এখানে তো থাকতেই হবে। s অরবিটাল আছে কয়টা? আবার দুইটা। এখানেও কি s অরবিটাল একটাই রুম, এতে দুইটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা ইলেকট্রনই আছে। এখন এই যে 3p অরবিটালে কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে। তাহলে এখন 3টা ইলেকট্রন, এখন কি p অরবিটাল কয়টা? 3টা কিনা, px py pz। এই ক্ষেত্রে হচ্ছে কি এরা অযুগ্ম থাকার চেষ্টা করবে। তাহলে হুন্ডের নীতিতে এই ইলেকট্রন বিন্যাসটা কি হবে? হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এই যে ফসফরাসের জন্য যদি আমরা করি ফসফরাস 15, মূলত বক্স পদ্ধতিতে প্রত্যেকটা রুম আর কি, রুম রাখবো। এটা কি এস অরবিটালে কি একটাই বক্স, মানে কি 1s এ কয়টা ইলেকট্রন? 2, দুইটা ইলেকট্রন থাকে, একটাই বক্স, একটা রুম। 2s এ কি আবার কি এস অরবিটালের জন্য একটাই বক্স, 2s2, এবং কি p অরবিটাল এখানে কি 2p, p অরবিটালে কি 3টা রুম, 3টা অরবিটালের জন্য কি 3টা রুম লিখলাম 2p6। আবার কি 3s আবার আসছে, 3s অরবিটালে একটাই রুম। আবার কি 3p যখন হবে, আবার কি এই p অরবিটালে 3টা রুম আছে। এটা হচ্ছে 3p, এখানে আছে 3s2। তাহলে এখন যদি আমরা ইলেকট্রনগুলো দেওয়ার চেষ্টা করি, এই অনেস্টলি কয়টা? দুইটা ইলেকট্রন, ওর তো আর যে সুযোগ নাই, আমরা এখানে দুইটাই লিখবো। দুইটাকে বিপরীত স্পিন, এই যে উপরের দিকে এই তীরটা হচ্ছে কি স্পিন এইদিকে, আর এই স্পিন এরকম করে আমরা লিখবো, ঠিক আছে? বিপরীতমুখী স্পিন যে কোনো অরবিটালে দুইটা যদি থাকে, স্পিনের গুলো ইলেকট্রনের কি ঘূর্ণনের দিক উপরে এবং কি নিচে, অর্থাৎ বিপরীতমুখী, এই চিহ্ন দ্বারা লিখবো। এবং কি 2s এর জন্য আবার কি এরকম লিখলাম। 2p এর জন্য 6টা আছে, 2 4 6। এখানে সুযোগ নাই কিছু করার আমার, s অরবিটালে 2টা আছে, প্রথমে এইটা। এখন কি 3টা, এখন কি 3টা কি এইখানে এরকম 2 আর 1 একটা ফাঁকা রাখবো? না, হুন্ডের নীতি বলছে কি অযুগ্ম অবস্থা থাকবে। যেহেতু কি 3টা রুম ফাঁকা আছে, অবশ্যই কি 3টা অরবিটালে 3টা ইলেকট্রন থাকবে। তাহলে কি অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে কি একমুখী। তাহলে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই দেখো 3টা ইলেকট্রন আছে p অরবিটালে, তাহলে যেহেতু রুম আছে 3টা, অরবিটাল আছে 3টা, সেহেতু 3টা অরবিটালে আলাদা আলাদা ভাবে অযুগ্ম অবস্থায় আছে, এবং অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে কি একমুখী। অযুগ্ম ইলেকট্রন 1 2 3, তিনটার কি স্পিন কি একই মুখী আছে কিনা? তাহলে লাস্টে এটুকু লিখবো, অযুগ্ম অবস্থায় ইলেকট্রনের স্পিন হবে একমুখী। অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একমুখী হবে। তাহলে এই হচ্ছে কি আমাদের হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমাকে ফসফরাস করছি, আমাকে যদি বলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে, নাইট্রোজেন আমরা করি। আরেকটু উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। নাইট্রোজেনের নরমাল ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, 1s2 2s2 2p3। তাহলে কি হুন্ডের নীতি অনুসারে যদি আমরা করি, বক্স পদ্ধতিতে 1s লিখলাম, 2s এর জন্য একটা বক্স, p এর জন্য কত? 3টা ঘর বানাইতে হবে। তাহলে কি এটা হচ্ছে 1s 2 2s2 2p3। তাহলে 1s এ দুইটা ইলেকট্রন আছে, প্রথমে এইটা অযুগ্ম থাকতে পারবে না, কারণ কি জোড়া অবস্থায় থাকবে, বিপরীত স্পিন দিলাম উপরে নিচে। এবং p অরবিটাল আছে 3টা, প্রথমে কি এখানে একটা দেবো, দুইটা দেবো, 3টা দেবো। তাহলে কি সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতেছে। এখন যদি আমরা অক্সিজেনটা করি, অক্সিজেন 1s2 2s2 2p4। তাহলে এখন আমরা 1s এর জন্য একটা বক্স নিলাম, 2s এর জন্য একটা বক্স, আর কি 2p এর জন্য
তিনটা ঘর হবে তার জন্য। লিখে 1s, এখানে যদি লিখে 1s2 2s2 2p4, তাহলে s অরবিটালে দুইটা আছে, দুইটা দিয়ে দিলাম। 2s এর কয়টা? দুইটা আছে, অযুগ্ম থাকার সুযোগ নাই। p অরবিটাল আছে চারটা, প্রথমে কি একটা একটা করে দেবো, একজন দুইজন তিনটা, মানে তিনটা ইলেকট্রন, চারজনের মধ্যে তিনজন তিনটা রুমে গেল গিয়া। এখন হচ্ছে কি আরেকটা ইলেকট্রন রয়ে গেছে, তাহলে কি অবশ্যই একজনের সাথে যাবে, সেজন্য কি আমরা কি px এ লিখবো, px এ। তাহলে px এ এক জোড়া থাকবে, বাকি দুইটা কি অযুগ্ম অবস্থায় থাকবে, এবং এই অযুগ্ম অবস্থায় এদের কি স্পিন হবে একমুখী। তো এই প্রশ্নগুলো হচ্ছে কি পরীক্ষায় আসে নাইট্রোজেন এবং কি ফসফরাসের, নাইট্রোজেন ফসফরাস বা সালফার অক্সিজেন এগুলোর কি ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি অনুসারে দেখাও। তো পরীক্ষায় আসলে তোমরা কি হুন্ডের নীতিটা লিখবে, তারপর হচ্ছে কি হুন্ডের নীতি অনুসারে নাইট্রোজেন এবং কি ফসফরাস বা নাইট্রোজেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিচে দেখানো হলো। এটা নর্মাল, প্রথম ইলেকট্রন বিন্যাস করবো আব্বো নীতি অনুসারে নর্মালটা, আর তারপরে লিখবে কি বক্স পদ্ধতিতে হুন্ডের ইলেকট্রন বিন্যাস। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ক্লাসের টপিক্সটা বুঝতে পেরেছো। তোমরা কি বাসায় একটু প্র্যাকটিস করবে, আশা করি এটা কোনো সমস্যা হবে না, খুবই সহজ টপিক্স, আশা করি তোমরা পারবে এগুলো সবগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।